হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। ইতিহাসের পাতায় আমরা পাল যুগ বা সেন যুগের কথা অনেক পড়েছি আর শুনেছি। আজ আমরা যাচ্ছি নামখানা ব্লকের শিবনগর আবাদ গ্রামের পরেশ পাল মহাশয়ের বাড়িতে, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও পুরনো ঐতিহ্য আমার খুব ভালো লাগে। আমার মতে পরেশ পাল মহাশয় ও তার দুই ছেলে মিলে এখানেও একটা ছোটখাটো পাল বংশ প্রতিষ্ঠা করে রেখেছেন। চলো আজ এই গাছের ছায়ায় ঢাকা গ্রামের পথ ধরে এগিয়ে যাই ওনাদের বাড়ির দিকে। ওনাদের বাড়ির দিকে এগোতে গিয়ে পথের ঠিক ডান দিকে পড়বে এই ধরনের ছোট ছোট জলাশয়ের মতো দেখতে জায়গাগুলো, যেগুলো আসলে কিন্তু একটা খালেরই অংশ। এখানে আগে জোয়ার ভাটা হতো মারাত্মক পরিমাণে, এখনো হয়, তবে স্রোতের টানটা আগের থেকে অনেকটাই কমে গেছে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যানগ্রোভের জঙ্গল, আর আছে প্রচুর পরিমাণে বাবলা গাছ। সানসেটের টাইমে এখানে আসার মজাই আলাদা। ডান দিকে শুকিয়ে যাওয়া নদী আর জঙ্গল ফেলে সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখলাম এখানে দেখো একটা পুকুর খোঁড়া হচ্ছে, যার মধ্যে বর্ষার জল জমা করে রাখা হবে আর সারা বছরই ব্যবহার করা হবে। গ্রামের মানুষদের কিছু থাক আর না থাক, জমি কিন্তু থাকে, আর সেই জমিতে নিজেদের ইচ্ছে খুশি মতো পুকুর তৈরি বা বাসস্থান তৈরি বা অন্য কোনো বাগান বাগিচা করা সবকিছুই তারা করতে পারে। এখান থেকে কেটে নেওয়া মাটিগুলো অন্য জায়গায় ভরাট করে জায়গা উঁচু করে তার উপর বাসস্থানও তৈরি করা হবে। গ্রামের মানুষরা এতটাই খোলামেলা জায়গায় থাকে যে শহরে গেলে তাদের এই কারণেই দম বন্ধ হয়ে আসে। চলো এবার পরেশবাবুর সেই পুরনো বাড়িটা দেখি। একটা সময় জানো তো আমরা গ্রামের বেশিরভাগ বাড়িগুলোই এইভাবে মাটির তৈরি দেখতাম। এখন অবশ্য আর মাটির তৈরি বাড়ি প্রায় দেখতে পাওয়াই যায় না, তার উপর আবার এই ধরনের দোতলা মাটির বাড়ি। এই গ্রামের মধ্যে এখনো পর্যন্ত এই একটি বাড়ি আছে যেটি দোতলা মাটির বাড়ি। তার উপর আবার পরেশবাবু এবং তার ছেলেরা মিলে নিজের হাতে এই বাড়ি তৈরি করেছেন। অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে বাড়ির দেওয়ালের মাটিগুলো সিমেন্টের মতোই শক্ত হয়ে গেছে। আর সামনের দিকে দেখো গ্রিলের পরিবর্তে খড় দিয়ে ঢাকা রয়েছে। এতে গরমকালে যেমন বাড়ি ঠান্ডাও থাকে, তেমনি শীতকালে আবার গরমও থাকে। ঠিক একই কারণে দোতলায় টালির ওপরে আবার খড়ের ছাউনি দেওয়া রয়েছে। এখানে দেখো বাড়ির বাইরে একটি অস্থায়ী কিচেন, যেখানে বর্ষাকাল ছাড়া বাকি সব সময় কিন্তু রান্না করা হয়। এটি হলো জ্বালানি ঢোকানোর জায়গা। এই উনুনের 3টি বড় বড় মুখ আছে, সেই কারণে গ্রামের লোকেরা একে 3 পাখা চুল্লি বলে। ঠিক যেমনটা শহরের দিকে হয় 3টে বার্নারের গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যেতে পারে, কিন্তু এখানকার জ্বালানি কখনোই শেষ হবে না। গ্রামের প্রতিটি বাড়িতে এত বেশি গাছপালা যে এখানে জ্বালানির কখনো অভাব হয় না। চলো এবার তোমাদেরকে ওনাদের বাগানগুলো ঘুরে দেখাই। সামনের এই মারা পড়ে যাওয়া পথটি চাষের জমির দিকে গেছে, নিয়ে যাবো ওদিকে। তার আগে দেখো এখানে একটা বড় এই যে গাছটা দেখছো, এটা টক মিষ্টি কুলের গাছ। কি পরিমাণে কুল হয়ে আছে দেখো। সারা গাছ জুড়ে ঝুলে আছে ভিটামিন সি। যত পারো খাও, যত পারো চোখ ভালো রাখো, স্কিন ভালো রাখো। বয়স তো কোনোদিনই হবে না, হলেও তার ছাপ পড়তে দেবে না এই টক মিষ্টি কুল। কিন্তু মজার ব্যাপারটা হলো যাদের বাড়িতে এই গাছ থাকে তারা খেয়ে খেয়ে এত বিরক্ত হয়ে যায় যে তাদের আর খেতে ভালো লাগে না। কি পরিমাণ কুল এখানে পায়ের কাছে মাটিতে ঝরে পড়েছে দেখো। এখান থেকে আরেকটু সামনে এগিয়ে গেলেই অনেকগুলো সুপারি গাছ দেখতে পাবো, যার গা বেয়ে সাদা শিম গাছ উঠে গেছে দেখো। এগুলো এমনভাবে লাগানো হয়েছে যেন সুপারি গাছকে মাঝখানে রেখে তার চারিপাশে বেয়ে বেয়ে উপর দিকে উঠতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, পরেশবাবুর বড় ছেলে অমলবাবু, উনি নানান রকমের গাছপালা লাগাতে খুব পছন্দ করেন এবং চাষবাসে ওনার ভালো দখল আছে। এখানে দেখো ছোট সাইজের টক কুল বা যাকে আমরা চলতি কথায় টপা কুল বলে থাকি, সেগুলো পুরো গাছ জুড়ে পেকে আছে দেখো। আর নিচে কিভাবে বিছিয়ে গেছে দেখো, মানে সব ঝরে পড়েছে। যারা টক খেতে ভালোবাসে তাদের তো এটা দেখেই জিভে জল আসবে।
অমলবাবুর নিজের হাতে করা এই বাঁধাকপির বাগানটি দেখলে মন ভরে যাবে। গ্রামীণ কৃষি মেলাতে ওনার ফলানো নানান রকমের সবজি প্রদর্শনীতেও যায়। ওনার ফলানো এক একটা ওলকপি প্রায় 3 থেকে 3.5 কেজি পর্যন্ত ওজন হয়েছে বলে শোনা গেছে, যার সিক্রেট হলো জৈব সার, পাতা পচা, গোবর পচা ইত্যাদি। তবে বারবার চোখটা বাঁধাকপির দিকেই যাচ্ছে, মনে হচ্ছে সবুজ রঙের একটা বড়সড় গোলাপ। এরপর পরেশবাবুর 2 ছেলে অমলবাবু এবং কমলবাবু, ওনাদের লাগানো এই আলু বাগানটা দেখো। এই দেখো আলুর ফুল। নিজের এই বাগানে ঘুরে বেড়াতে বড়ই তৃপ্তি পান অমলবাবু। এদিকে দেখো বাঁশ বাগানের মাথার ওপর আজকের আর চাঁদ নয়, সূর্য দেখা যাচ্ছে, আর বাঁশ ছাড়ের তলা দিয়ে যাওয়ার পথটা একেবারে সুড়ঙ্গের মতো। এবার পুকুর পাড়ের এই সজনে গাছটা দেখো, গাছে একটাও পাতা নেই, ফুল ভর্তি হয়ে এসছে। এখান থেকে আরেকটু সামনে এগোলে আর একটা টককুলের গাছ। এবার দেখো বিনস গাছ। তারও ওপাশে আছে আবারও বাঁধাকপি, ওলকপি, পেঁয়াজ। এর পাশে মটরশুঁটি হয়ে আছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। যারা আমার মতো মটরশুঁটির ফুল কখনোই দেখনি, তারা এখানে গাছে হয়ে থাকাকালীন দেখো সাদা সাদা মটরশুঁটির ফুল। যাদের কোলেস্টেরল প্রচুর হাই তারা কিন্তু মটরশুঁটি খাও, কারণ মটরশুঁটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সবুজ বাগানের থেকে শান্তি মনে হয় কোথাও নেই। আর এখানে প্রাণ মন শান্ত করার মতো গন্ধরাজ লেবু গাছের ফুল। এপাশে দেখো আরো প্রচুর পরিমাণে মটরশুঁটি হয়ে আছে। পাল পরিবারে শখ করে জার্সি গরুর চাষও আছে। এ বাড়ির বৌমারা আবার দুপুরবেলা বসে থেকে এদেরকে না খাওয়ালে এরা আবার ঘাস, খড়, জল বা আটা এগুলো আবার খেতে চায় না, তাই এদের খুব সোহাগেই বলা যায়। বিনস গাছগুলো যাতে বেয়ে যেতে পারে সেজন্য সরু সরু বাঁশের কঞ্চি লাঠিগুলোকে মাটিতে পুঁতে একটু হেলিয়ে দেওয়া হয়েছে। তার উপর গাছগুলো খুব সহজে বেয়ে যেতে পারছে। আর কি পরিমাণে ফল ঝুলে আছে দেখো। এবার তোমাদেরকে দেখাবো কুঁদলি গাছ। বাজারে আমরা যে কুঁদলি কিনে খাই সেগুলো এই ধরনের বেয়ে চলা বা লতিয়ে যাওয়া গাছের মধ্যেই হয়। আর সেই গাছগুলোকে ভাড়া করে, অর্থাৎ বাঁশ দিয়ে মাটি থেকে অনেকটা উঁচুতে একটা ভাড়া টাইপের করে তার উপর গাছটা তুলে দেওয়া থাকে, আর তার উপর এইভাবে কুঁদলি হয়ে থাকে দেখো। এখানে অনেকটা জায়গা জুড়েই এই কুঁদলি গাছের চাষ করা হয়েছে। চলো তোমাদের ঘুরে দেখাই পুরো ভাড়াটা।
এই ধরনের আইভি গোল্ড বা কুঁদলি যাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন বি, যেগুলো আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, এমনকি ক্যান্সারের বিরুদ্ধেও লড়তে সাহায্য করে, চোখের দৃষ্টি ভালো রাখে, কনস্টিপেশনের প্রবলেম দূর করে। ডায়াবেটিসের পেশেন্টদের জন্য এটি খুবই ভালো একটি সবজি। এছাড়া যারা হাইপার টেনশনে ভুগছে তারা এটা রেগুলার খাও। হার্ট ভালো রাখতে এবং ওয়েট লস করতে এই ধরনের সবজি রেগুলার খাওয়া উচিত। আর এই হলো সেই বাঁশের তৈরি ভাড়া যার উপর গাছগুলো বেয়ে গেছে। তোমরা কখনো ছোটদের বাংলা বইতে জাঁতার কথা পড়েছ? এটা হলো জাঁতা, যেগুলো আগেকার দিনে গ্রামের মানুষরা ব্যবহার করতো। বিশেষ করে তখনকার দিনে তো মিক্সি ছিল না, তো কোনো দানা শস্য যেমন ডাল বা গম এগুলোকে যদি পেশাই করতে হতো বা পিষতে হতো তাহলে এই জাঁতার ব্যবহার করতো তারা। এখন যদিও গ্রামেও এর ব্যবহার প্রায় উঠে গেছেই বলা যায়, এখন বাড়িতে মিউজিয়ামে রেখে দেওয়ার মতোই এগুলোকে সাজানো থাকে। জাঁতা হলো আসলে খুব ভারী পাথরের দুটো প্লেট, যেগুলো দেখতে অনেকটা গোল শেপের, আর মাঝখানে একটা লাঠি দিয়ে তার মধ্যেই দুটো প্লেট পরপর গাঁথা রয়েছে। আর ওপরের যে অংশটা দেখছো যেখানে একটা বড় গর্ত টাইপের করা রয়েছে, এই বড় গর্তটার মধ্যেই দানা শস্য যেগুলোকে পেশাই করা হবে সেগুলোকে এই বড় গর্তের মধ্যেই ঢেলে দেওয়া হয়। অল্প অল্প পরিমাণ ঢালতে হয় এই জায়গার মধ্যে। আর উল্টো দিকে যে অংশটা দেখছো ছোট্ট মতো একটা গর্ত রয়েছে, ওই জায়গাতে ওই লাঠিটাকে ঢুকিয়ে দিয়ে তারপর ধীরে 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 ওই লাঠিটা ধরে ধরে পুরো চাকাটাকে ঘোরাতে হয়। তাতে কি হয়, ওপরের গর্ত থেকে দানা শস্যগুলো নিচের প্লেটে পড়ে যাওয়ার পর যখন তুমি লাঠির সাহায্যে ওপরের এই প্লেটটাকে ঘোরাবে, তখন ওপরের প্লেটের ভারে বা চাপে ওই ভেতরে পড়ে যাওয়া দানাশস্যগুলো গুঁড়ো হয়ে যাবে, আর এইভাবে আমরা সেই দানাশস্যগুলো ডাস্ট পেয়ে যাব। এভাবে দুটো বড় বড় পাথরের ঘর্ষণকে কাজে লাগিয়ে মানুষ আগে কতটাই না উপকৃত হয়েছে। পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর ব্যাপারটা মনে করো আদিম যুগে। এবার আসি পরেশবাবুর বাড়িতে থাকা এই রেডিওটির কথায়। রেডিওটির বয়স হলো 65 বছর। শোনা যায় 65 বছর আগে এখানকার যে জমিদার ছিলেন তার বাড়িতে এই ধরনের রেডিও দেখা গিয়েছিল, আর তার পরপরই এনার বাড়িতে আসে এই রেডিও। তখন রেডিও শুনতে অনেক দূর দূর থেকে গ্রামের লোকেরা পায়ে হেঁটে কিন্তু আসতো। দুটো বড় বড় উঁচু গাছের মাথায় লম্বা তার লাগিয়ে এই সমস্ত রেডিওর সিগন্যাল ধরার চেষ্টা করা হতো তখন। আলাদাই একটা ঐতিহ্য আছে এর মধ্যে। আজকাল তো শীতকাল মানেই বাড়ি বাড়ি রুম হিটারের মারাত্মক ব্যবহার, কিন্তু এখনো পর্যন্ত পরেশবাবু নিজে শীতকাল মানেই সেই প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস রেখেই মশারির বাইরে পাতিকাঠির মাদুরকে দাঁড় করিয়ে দিয়ে তারও বাইরে প্লাস্টিকের এই ধরনের পেপারকে দড়ি দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পর্দার মতো করে টাঙিয়ে দেন। ওনার বড় ছেলেও এই ব্যাপারে ওনাকে সাহায্য করেন। এই সব প্রাচীন পদ্ধতিগুলো দেখলে মনে হয়, কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড, কথাটা একেবারেই ঠিক। এই সমস্ত বয়স্ক মানুষরা সেই সমস্ত ঐতিহ্যগুলোকে এখনো ধরে রেখেছেন। পরেশবাবুর বড় ছেলে অমলবাবুর নিজের হাতে তৈরি করা এই কাঠের সিংহাসনটি দেখো। অমলবাবুর একটা বিশেষত্ব হলো, যখন যেটা দেখেন সেটা নিজের থেকে বানানোর চেষ্টা করেন। যে কোনো কাজ শেখার ইচ্ছে ওনার মারাত্মক, এবং সেই কাজটা বাড়িতে এসে যতক্ষণ না নিজের থেকে করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওনার শান্তি নেই। পরেশবাবুর দুই ছেলেই ড্রয়িং মারাত্মক ভালো করেন, আর কোনো কাজ পারবো না বলে এমন কথা কখনো তাদের মুখে শোনাই যায় না। শুধু এই কাঠের সিংহাসনটি নয়, তার পাশাপাশি এই যে লক্ষ্মী দেবীর একটি মূর্তি বানানো আছে দেখো এখানে, এটিও কাঠের তৈরি। এটিও অমলবাবু নিজের হাতেই তৈরি করেছেন। শিল্পকলা থেকে শুরু করে চাষবাস, পাল যুগের সবকিছুই আমি দেখিয়ে দিলাম। এই পাল বংশের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।